আওয়ামী লীগের ভিতরে অলরেডি দুটি ধারা হয়েছে, একটা হচ্ছে শেখ হাসিনা ধারা আর একটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ধারা। এবং এই দুই ধারায় যখন চূড়ান্ত পর্যায়ে আক্রমণ শুরু হবে তখন শেখ রেহানা দ্বারা সুযোগ পেয়ে ঢুকে পড়বেন, এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। আমি এই বিষয়ে বিশ্লেষণ করব যে কিভাবে আসলে আওয়ামী লীগের ভিতরেই অন্তর্কোন্দল খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এবং যেটার ফলে কিন্তু দলটা দুটো ভাগও হয়ে যেতে পারে। তার আগে একটু সংক্ষেপে বলি যে আজকে এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনা বক্তব্য দিলেন এবং আগে থেকেই বলা হচ্ছে শেখ হাসিনা সরাসরি আসবেন, ভিডিওতে কথা বলবেন, মানে এগুলো করে একটা হাইপ তৈরি করা হয়েছিল যাতে বেশি বেশি উৎসাহ হয়, বেশি বেশি প্রচার হয়। সব জায়গায় বলা হচ্ছে যে দিল্লির এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব কানায় কানায় পূর্ণ ছিল, কিন্তু দর্শক এই রুমটা ছিল খুবই ছোট। এখানে মনে করেন যে এক পাশে 30 জন আর এক পাশে 30 জন, এই মোট 60 জন বসার জায়গা ছিল, তার বাইরে কিন্তু ছিল না। যাক 60 জনও কম না, কিন্তু এই যে বলে যে কানায় কানায় পরিপূর্ণ, আমরা আমাদের কল্পনায় চিন্তা করি অনেক বড় রুম, শত শত মানুষ, তা কিন্তু না। 60 জন মানুষ হয়েছিল এবং অতিথি মিলিয়ে হয়তো 70 জন এরকম হবে, বাট এর বেশি না। এবং আমরা প্রথম দেখলাম রোকেয়া প্রাচীকে, তিনি যে ভারতে আছেন আমি জানতাম না। রোকেয়া প্রাচীকে দেখলাম যে তিনি তার বক্তব্য দিচ্ছেন মোবাইলে দেখে দেখে, এবং ওই ইংলিশে যে বক্তব্য দিচ্ছেন ওই মোবাইল দেখে দেখেও তিনি ইংলিশ পড়তে পারতেছেন না। তো শেখ হাসিনা সেখানে শেষ পর্যন্ত একটা বক্তব্য রেকর্ড করে পাঠিয়েছেন এবং এখানে তিনি অনেকগুলো কথা বলেছেন। তিনি ইউনুসকে অনেকবার ফ্যাসিস্ট, মার্ডারার, সুদখোর, এবং একটা কথা তিনি অনেকবার উল্লেখ করেছেন যে ফরেন সার্ভিং পাপেট রেজিম, মানে হচ্ছে বিদেশিদের দ্বারা পরিচালিত একটি শাসন ব্যবস্থা। তার মানে হচ্ছে ইউনুস হচ্ছে একটি বিদেশি শক্তির পুতুল। এখন কোন বিদেশি শক্তির পুতুল তিনি এটা না বললেও তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না। বারবার তিনি বলেছেন যে ইউনুস সরকার হচ্ছে ফরেন সার্ভিং পাপেট রেজিম, অথচ তিনি নিজেও কিন্তু আরেকটা ফরেন সার্ভিং পাপেট রেজিম ছিলেন, সেটা হচ্ছে ভারত। তিনি ভারতের কথায় উঠতেন বসতেন, ভারত যা শিখাইতো, যা বলতো তিনি তাই শিখতেন, তাই করতেন। তিনি আবার ইউনুসকে বলতেছেন যে ফরেন সার্ভিং পাপেট রেজিম। কঠিন ভাষায় আক্রমণ করেছেন ইউনুসকে, অথচ ইউনুস কিন্তু এই জুলাইয়ের সঙ্গে জড়িতই ছিল না। তাকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ছাত্ররা নির্ধারণ করেছে যে ইউনুসকে ফ্রান্স থেকে ফিরিয়ে এনে দেশের প্রধান উপদেষ্টা করা হবে। এবং ওইখানে দেখলাম যে হাসান মাহমুদকে বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তারপর নওফলকে বলছে শিক্ষামন্ত্রী, অথচ এরা কিন্তু মানে সব সাবেক, বর্তমান না কিন্তু। যাই হোক, ওনারা বলতেছে যে কাগজে আছে, বাস্তবে নাই। যাক, এখন যদি ওনারা নিজেদেরকে পররাষ্ট্রমন্ত্রী ভেবে আনন্দ পায়, শিক্ষামন্ত্রী ভেবে আনন্দ পায়, আমাদের তো কিছু করার নাই, তাই না? এবং এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে সাংবাদিক সম্মেলন বলা হলো, সাংবাদিক সম্মেলন হচ্ছে যে প্রধান অতিথি আসবেন তিনি তার বক্তব্য দিবেন, তারপর সাংবাদিকরা প্রশ্ন করবেন। কিন্তু এখানে দেখা গেল শেখ হাসিনার ওই ধারণকৃত অডিও বক্তব্য শেষ হওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছেন এবং উত্তর দিচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল। তো আমার চোখে আসলে এটাকে সাংবাদিক সম্মেলন না বলে একটা সেমিনার বলাই ভালো। সমস্ত আওয়ামী লীগ মহলে একটা বিশেষ সুখবর আসতে পারে, বিশেষ সুখবর আসতে পারে বলে যে হাইপ তোলা হয়েছিল, মানে শেখ হাসিনা কি সুখবর দিল এটা আমার বোধগম্য না। তবে শেখ হাসিনা 5টা দফা দিয়েছেন। সেটা হচ্ছে 1, মুক্ত নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইউনুস প্রশাসনকে অপসারণ করা। মুক্ত নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ, যে নিজেই 15 বছর অবৈধভাবে ছিল, কোনোদিন মুক্ত নিরাপদ নির্বাচনের পরিবেশ তৈরি করে নেই। ভাইরে, আমি তো দেখছি 15 বছর, এখন যতই ভালো কথা বলুক, আপনারা দেখেন নাই শেখ হাসিনার অবস্থা। 2, দৈনন্দিন সহিংসতা বন্ধ করে জননিরাপত্তা পুনরুদ্ধার করা, এই ব্যাপারে আমি একমত, এটা করা উচিত। 3, ধর্মীয় সংখ্যালঘু, নারী ও অসহায় জনগোষ্ঠীর সুরক্ষায় দৃঢ় নিশ্চয়তা প্রদান করা, এটাও ঠিক আছে, করা উচিত। 4, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ফিরিয়ে আনা। 5 নম্বরের দাবিটা খুবই হাস্যকর। গত 1 বছরের ঘটনাবলী তদন্তে জাতিসংঘকে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে। জাতিসংঘ অলরেডি তদন্ত করে গিয়েছে, তারা সেখানে সরাসরি শেখ হাসিনাকে দায়ী করেছে এই গণহত্যার জন্য এবং তারা বলেছে 1400+ মানুষ মারা গিয়েছে। এখন বলেছে না, এইটা আসল জাতিসংঘ না, আসল জাতিসংঘ তদন্ত করতে হবে নিরপেক্ষ লোক দিয়ে। মানে এটা হচ্ছে কি, মানে বিপক্ষে গেলেই বলে যে এটা নিরপেক্ষ না, তাই না? এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। এবং দেখেন, তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসাবে দাবি করেন। যে আওয়ামী লীগ
বারে বারে গণতন্ত্রকে হত্যা করেছে। শেখ মুজিব এক সময় বাকশাল করে আওয়ামী লীগকে শেষ করেছে, একদলীয় শাসন করেছে। তারপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে 2009 সালে তত্ত্বাবধায়ক বাতিল করে পরপর 3টা ভুয়া নির্বাচনের মাধ্যমে 15টা বছর ক্ষমতা থেকেছে। তারাই নাকি এখন বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক। মানে ওই যে বলে না যে এগুলো শুনলে ঘোড়ায়ও হাসে। তো আপনারা জানেন যে 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে সজীব ওয়াজেদ একটা ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনকে, এবং সেখানে জয় বলেছেন যে তার মা আর রাজনীতি করবেন না। তখন শ্রীনিবাসন জৈন বলেন যে কেন? তখন জয় বলেন যে শি ইজ ওল্ড, এবং তার কিন্তু এইবারই শেষ ছিল, তিনি কিন্তু এইবারই তার মেয়াদ শেষ হওয়ার পরে তিনি নির্বাচন করতেন না। কিন্তু আমরা তো জানি দর্শক, শেখ হাসিনা ওই প্রতিবারই বলতেন এইবারই শেষ, কিন্তু ক্ষমতার যে নেশা, এই নেশা কি শেষ হয়? ক্ষমতার নেশা, অত্যাচারের নেশা, তারপরে খুনের নেশা, এগুলো শেষ হয় না। বারে বারে তিনি এগুলো করতেন, এবং তিনি যদি এবারও থাকতে পারতেন আবারও নির্বাচন করতেন, এগুলো জয় বলে আর কি। তখন শ্রীনিবাসন জন্য বললেন যে তিনি যদি বাংলাদেশে ফেরত যেতে পারেন তাও কি তিনি রাজনীতি করবেন না? জয় বলল যে না। তখন শ্রীনিবাসন জন্য বললেন যে দ্যাট মিনস ইজ ইট দ্য এন্ড অফ হাসিনা এরা? তখন জয় বললেন পসিবলি ইয়েস। জয় বললেন যে হ্যাঁ, এটাই শেখ হাসিনা যুগের সমাপ্তি। তো আজকের বক্তব্যে শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব ছেড়ে দিবেন নাকি থাকবেন সেই বিষয়ে তিনি কোনো কথা না বললেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার নওফেল বলেন যে শেখ হাসিনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বা তিনি সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত দলীয়ভাবে হয়নি, এটা দলীয় সিদ্ধান্ত। সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য তার ব্যক্তিগত, খেয়াল করবেন, জয়ের মন্তব্য তার ব্যক্তিগত। এবং ব্যারিস্টার নওফেল আরো বলেন যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই রয়েছেন এবং আওয়ামী লীগ তার নির্দেশ মোতাবেক চলবে এবং তাকেই রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্বের প্রধান শক্তি হিসাবে আওয়ামী লীগ গণ্য করে। এবং এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের ভিতরে একটা বিরাট কানাঘুষা চলতেছে যে কি হচ্ছে। দেখুন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু বিবিসি, ডয়চে ভেলে এগুলোতে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আমার পরিবারের কেউ আর রাজনীতি করবে না, আমাদের অধ্যায় এখানেই শেষ। তার কয়দিন পরে রয়টার্সকে দেওয়া ইন্টারভিউতে জয় বলেছেন যে দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। এখন আবার আল জাজিরাতে বলছেন হাসিনা যুগের এখানেই পরিসমাপ্তি। আবার আওয়ামী লীগের বড় নেতারা বলতেছেন যে হাসিনাই এখনো আওয়ামী লীগের প্রধান। তাহলে এটা দুটো ধারা হয়ে গেল না? সজীব ওয়াজেদ জয় ক্রমাগত বলতেছেন যে তার মা রাজনীতি ফিরবেন না, আবার দলের বড় নেতারা বলতেছেন যে তিনি আমাদের প্রধান, আবার শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছেন। সুতরাং এতে স্পষ্টই বোঝা যায় যে মা এবং ছেলের ভিতরে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে। দর্শক, আমি মনে করি যে সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু বাস্তবতা বুঝতেছেন, কারণ বাংলাদেশে আমেরিকা ইউরোপের সঙ্গে একটা কথাবার্তা বলে তাদের পরামর্শ মেনে বাংলাদেশের অভ্যন্তরে একটি রাজনৈতিক সমঝোতা, যে সমঝোতা জামাত এবং বিএনপির সঙ্গে করে তারপর তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে, এর বাইরে অন্য কোনো পথ নেই। একটা কথা বলি, শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে আপনারা অবৈধ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশ মুক্ত করুন। এর চেয়ে হাস্যকর কথা কি হতে পারে? ইউনূস তো 1 মাস পরে এমনিতেই চলে যাবে। পরে আবার কি বলছে শেখ হাসিনা? যে আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সঙ্গে আছে। সেটা কোন আন্তর্জাতিক সম্প্রদায়? আমি তো ভারত ছাড়া কাউকেই দেখি না। ভারত তো আন্তর্জাতিক সম্প্রদায় না, আমেরিকা ইউরোপ কেউই তো এই শেখ হাসিনাকে চায় না। তো জয় এই বাস্তবতাটা বুঝতে পারতেছেন, এবং পারতেছেন বলে তিনি চাচ্ছেন যে দলের ভিতর সংস্কার করে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে অন্তত আমরা রাজনীতিতে প্রবেশটা অন্তত করি। অনেকেই মনে করেন যে সজীব জয় কিন্তু এই গণহত্যার সঙ্গে জড়িত না। দেখুন, আমরা তো দেখেছি 15 বছর সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিল, আমেরিকায় থাকতো, এবং কথিত আছে যে অ্যাসালম গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাসা গ্রুপ এরা প্রতি মাসে মাসে জয়কে একটা টাকা পয়সা দিত, ওগুলো নিয়েই জয় খুব ভালোভাবে চলতো। সে আর ওই বাংলাদেশের রাজনীতি নিয়ে সে ফিরেও তাকাতো না, কি হচ্ছে না হচ্ছে। তো পুতুল তো আরো লো লেভেলে চলতো, লো প্রোফাইলে চলতো। তো এখন তার ছেলে মেয়ে হয়তো দুর্নীতি টাকা পয়সা কিছু ভোগ করেছে, কিন্তু তারা গণহত্যার সঙ্গে জড়িত না। এই গণহত্যার সঙ্গে পুরোপুরি জড়িত হচ্ছে গিয়ে এই শেখ হাসিনা, ওবায়দুল কাদেররা, তারপরে সালমান এফ রহমানরা। সালমান এফ রহমান কিন্তু কন্ট্রোভার্সি আছে, তিনি তো চেয়েছিলেন যে কিছুটা করার জন্য, তারপরে আনিসুল হকরা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি নষ্ট করেছেন হচ্ছে শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। যত গুম, খুন, টর্চার, নির্যাতন সবকিছু এই তারেক সিদ্দিকী শেখ হাসিনার কথায় এগুলো করতেন, দুজনে মিলে পরামর্শ করে করতেন। সঙ্গে ছিল জিয়াউল হাসান সহ র্যাবের, সেনাবাহিনীর একটা খুনে বাহিনী ছিল, এবং শেখ হাসিনা এদের সঙ্গে অনেক গভীর রাতে মিটিং করতেন। এরা আসতো, মিটিং করতো, কাকে কি করা লাগবে, কাকে গুম করা লাগবে। এখন দেখুন, এই গত 15 বছরে সজীব ওয়াজেদ জয় কিন্তু শুধু
টাকা পয়সাই নিয়েছে আমেরিকাতে চলার জন্য। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে জয়ের পলিটিক্যাল অবস্থান ছিল একদম জিরো। সে আসতো অনেকদিন পর পর, 1 মাস বা 10 দিন থাকতো, তারপর সে চলে যেত। কিন্তু এই শেখ হাসিনাকে পুরো কন্ট্রোল করতো শেখ রেহানা। শেখ রেহানা লন্ডনে সালমানে রহমানের বাড়ি থাকতো। এবং আপনি দেখেন যে শেখ হাসিনা ক্ষমা থাকা অবস্থায় এই তারেক সিদ্দিকীর বিরুদ্ধে এত অভিযোগ, এত গুমখুনের অভিযোগ, তারপরও শেখ হাসিনা এই তারেক সিদ্দিকীকে তার উপদেষ্টার পদ থেকে সরান নাই। কেন সরান নাই? কারণ তারেক সিদ্দিকী শেখ রেহানার দেবর। এই যে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিক, সে এমপি হওয়ার পূর্বে সে বলতো আমি আওয়ামী লীগের তথ্য গবেষণা সেলের সদস্য, পরে ব্রিটিশ এমপি হওয়ার পর আর ওটা বলে না। এখন এই যে টিলিপ সিদ্দিকীদের নামে, তারপরে তার ভাই ববির নামে ফ্ল্যাট বরাদ্দ, প্লট বরাদ্দ, এগুলো জানে না? জানে তো, জেনেও তারা চুপ করেছিল যে আচ্ছা করে করুক। এটা তো সত্য যে এই গত 15 বছরে শেখ হাসিনার উপর সবচেয়ে বড় প্রভাব ছিল এই শেখ রেহানার। এখন আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করতেছে, এবং এই সবচেয়ে খারাপ সময়ে সজীব জয় বুঝতেছে যে আমেরিকা, ইউরোপ এদের পরামর্শ মেনে এবং বাংলাদেশের অভ্যন্তরে একটা রাজনৈতিক সমঝোতা করে এবং জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের রাজনীতিতে প্রবেশের সুযোগ নাই। এবং এভাবেই চলতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে শেখ ফ্যামিলি দায়িত্ব ছেড়ে দেবে, নতুন কাউকে দেবে, হয়তোবা শেখ ফ্যামিলি পিছনে থেকে গাইডেন্স দিতে পারে। কিন্তু ওই যে শেখ হাসিনা গত 15 বছর যেমন একঘুয়ে ছিল, এখনো তেমনি তিনি একঘুয়েই আছেন। তাকে কোনো কথাই শোনানো যায় না। তার মনে একটা চিন্তা যে তার কথায় জনগণ আবার রাস্তায় নামবে, নেমে তারা জামাত, বিএনপি, ইউনুস যারাই ক্ষমতা থাকুক তাদেরকেই তাড়িয়ে দিয়ে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবে। দেখুন, আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি শেখ হাসিনা শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু মানসিকভাবে তার কিছু ডিমেনশিয়া আছে, অল্প অল্প। এটা সবারই হয়, বয়স হয়ে গেলে অনেক কিছু তিনি ভুলে যান এবং অনেক কিছু তিনি কল্পনায় সাজিয়ে নেন। যেমন ওই দিন তিনি বললেন যে আমি নাকি ওই যে গোলাম আজমের পুত্রকে গুম করেছি, তারপরে ব্যারিস্টার আমাকে গুম করেছি। তো তারা এত তাজা হয়ে এলো কেমনে? কিসের আমি গুম করেছি? অস্বীকার। অথচ কিন্তু এটা পরিপূর্ণ সত্য যে আয়নাগর, তারপরে র্যাবের একটা গুম ঘর, তারপরে ডিজিএফআই এর একটা গুম ঘর, এরকম অনেকগুলো গুম ঘরে প্রচুর মানুষকে আটকে রাখতো, এদেরকে মেরে ফেলতো, হাজার হাজার এরকম মানুষকে শেষ করে দিয়েছে শুধু এই ক্ষমতা থাকার জন্য। কিন্তু ওই যে ডিমেনশিয়া, তিনি এটা কল্পনা জগতে বাস করেন, এবং এই কল্পনার জগতে বাস করেই গত 15 বছর ধরে তিনি যা মন চায় তাই হুকুম দিয়েছেন, নিষ্ঠুরতার একদম সীমা পরিসীমা ছাড়িয়েছেন, এবং তার খুনি বাহিনী সেগুলো পালন করেছে তার কথা মতো। এখন তিনি ফেরেশতা, কিচ্ছু মনে নেই, এবং তিনি এখনো মনে করেন যে জনগণ রাস্তায় নামবে, নেমে উৎখাত করে তাকে ফিরিয়ে আনবে। এই জন্য তিনি কোনো কথাই শুনতে চান না। তো এখন এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করলো তাদের কথায়, তারা কি জানতো না যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন এবার হবে? নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন আছে, আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে, এবং সে নির্বাচনে যে সরকার আসবে তারা ভালোভাবেই দেশ চালাবে, বিএনপি আসুক, জামাত আসুক। কিন্তু মাঝে দিয়ে আওয়ামী লীগ আসলে ফেরার পথটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু একটাই উপায় আছে, যদি যদি সংস্কার, দলের ভিতরে সংস্কার, ক্ষমা, এবং যারা যারা অভিযুক্ত গণহত্যার দায়ে তাদেরকে বাদ দিয়ে দলটাকে নতুন করে সাজায় এবং জামাত বিএনপির সঙ্গে সমঝোতা করে। কিন্তু শেখ হাসিনা জীবদ্দশায় শেখ হাসিনা এটা কোনোদিনই মানবেন না। সুতরাং একটা পর্যায়ে মা এবং ছেলের ভিতরে পুরোপুরি একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে এবং দুইটা গ্রুপে নেতাকর্মীরা ভাগ হয়ে যাবে। ঠিক এমত অবস্থায় মধ্যপন্থী হিসাবে শেখ রেহানার আবির্ভাব ঘটবে, এবং শেখ রেহানা তার দেবতা তারেক সিদ্দিকী কিন্তু এখনো কিন্তু আছে, ওই পালায় আছে, ইংল্যান্ডে বা কোথায় আছে জানি না, পালায় আছে। তারা শেখ হাসিনাকে বলবে যে এবার আপনি নেতৃত্বে বসে যান, কারণ আপনি কিন্তু বঙ্গবন্ধুর আরেকটা কন্যা, তাই না? এই আওয়ামী লীগের উপর তো আপনার একটা দাবি আছে তো। তখন এই শেখ রেহানা তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়ে চেষ্টা করবে শেখ হাসিনা এবং জয় উভয়কেই মাইনাস করার জন্য। এবং সেই দিন কিন্তু আর বেশি দূরে না। আওয়ামী লীগের লোকজন বলে না শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এটা আর হবে না, কারণ তার পরিবারের ভিতরেই এখন মতভেদ শুরু হয়ে গিয়েছে। সজীব জয় আছে বাস্তবতার পক্ষে, কারণ তিনি বাস্তবতা বোঝেন, আর শেখ হাসিনা আছে পুরোপুরি একটা হেলুসিনেশনে, কল্পনার জগতে। বাস্তব জগৎ এবং কল্পনার জগৎ, এই দুই জগতে যখন সংঘর্ষ হবে, তখনই এই দুই জগতের মধ্যজগৎ হিসাবে প্রেক্ষাপটে আসবেন শেখ রেহানা, এবং খুব সম্ভবত তিনি চেষ্টা করবেন এই দলটার নেতৃত্ব দেওয়ার জন্য। যাই হোক, সেটা আমরা বসে দেখব। তবে এটুকু বলতে পারি যে বাংলাদেশে শেখ হাসিনা যুগের সমাপ্তি হয়ে গিয়েছে। যে স্বৈরাচার একবার পালিয়ে যায়, সেই স্বৈরাচার যদি আবার ক্ষমতায় আসে, তাহলে বিশ্বের সকল রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো নতুন করে লিখতে হবে। ধন্যবাদ।